হাসিনার ফাঁসি ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও কতটা শীতল হলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হাসিনা পালানোর পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে থাকে। এরপর নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে ভারত, নানাভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করার চেষ্টাও করেছে। পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়েছে, সীমান্তে হত্যা খুন বাড়িয়েছিল, এর কার্যক্রম ও হিন্দুদের দিয়ে নানা সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করেছিল। সেদেশে থাকা বাংলাদেশের হাই কমিশনে আগুন ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আইনজীবী হত্যা ও চিন্ময় ইস্যুতে নানা দুরভিসন্ধি বাস্তবায়ন করারও চেষ্টা করেছিল। কিন্তু ভারতকে এই দেশের জনগণ আচ্ছা মতো জবাব দিয়ে দিয়েছিল। ন্যায়সঙ্গত বাস্তবভিত্তিক পড়শি সম্পর্ক ছাড়া লেজুড় ভিত্তিক কোনো সম্পর্ক রাখতে চায়নি বাংলাদেশ। হাসিনার ফাঁসির রায় ইস্যুতে নতুন করে আবারও সম্পর্ক কতটা শীতল হতে যাচ্ছে তা নিয়ে বিশ্লেষকদের মনে নানা প্রশ্ন জেগেছে। কারণ এখন তো সরকার ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে। ভারত সরকার ফেরত দিতে বাধ্য না দিলে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তকমা পড়বে ভারতের কপালে। বাংলাদেশে গত কয়েক ঘন্টা ছিল অত্যন্ত ঘটনাবহুল। কারণ একটি আদালত দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন। এই রায় ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি কূটনৈতিক পরীক্ষা। রায় ঘোষণার পরপরই অনলাইন বিবিসির খবরে এ কথা বলা হয়। এছাড়া বিদেশি সংবাদ মাধ্যমগুলো রায় ঘোষণার পরপরই রিপোর্টে এ খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিবিসি আরও লিখেছে, আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করেছে। তার অনুপস্থিতিতেই বিচার করা হয়। কারণ ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিয়েছেন। এই রায় বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্ম দিয়েছে। কারণ 2024 সালের বিক্ষোভ ছিল দীর্ঘদিনের দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা সংকোচনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। এমনটাই বিশ্লেষণ করেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবার হাসান ইথিরাজন। এ রায় ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি কূটনৈতিক পরীক্ষা। কারণ জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। কিন্তু ভারত এ পর্যন্ত এতে কোনো আগ্রহ দেখায়নি। কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করা হয় এবং রায় ঘোষণার সময় ঢাকায় হাসিনা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইয়েনি শাফাক তার খবরে লিখেছে, ঢাকার একটি ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে। গত বছরের সহিংস বিক্ষোভে 1400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর তিনি ভারতে পালিয়ে যান। পলাতক এই নেত্রীর বিরুদ্ধে আনা ঐতিহাসিক মামলার এ রায় বিচারিক প্রক্রিয়ার নাটকীয় সমাপ্তি টানে। এতে আরও বলা হয়, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্য বিশিষ্ট বেঞ্চ হাসিনাকে গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন দায়ে দোষী সাব্যস্ত করেন। 453 পৃষ্ঠার রায়ে আদালত উল্লেখ করেন যে হাসিনা ছিলেন সব নৃশংসতার সর্বোচ্চ নির্দেশদাতা এবং এসব অপরাধ তার পূর্ণ জ্ঞানেই সংঘটিত হয়েছে। অর্থাৎ তিনি এসব দমনপীড়ন সম্পর্কে সচেতন ছিলেন এবং তা সহ্য করেছেন। পলাতক অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 1.5 দশক দেশ শাসন করা হাসিনা এখন দেশের বাইরে অবস্থান করেই মৃত্যুদণ্ডের মুখোমুখি। এই রায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। চ্যানেল নিউজ এশিয়া লিখেছে, বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল গত বছরের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় দেয়া হয়। হাসিনার বিরুদ্ধে বিচারটি
অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়, কারণ তিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। দশকের মধ্যে কোনো সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটাই সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকায় রায়টি রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। হাসিনার আওয়ামী লীগকে ইতোমধ্যেই নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে রায়টি নতুন অস্থিরতার জন্ম দিতে পারে। ওদিকে ভারতের অনলাইন টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠন করা হয়েছিল তার নিজের আওয়ামী লীগ সরকারের সময়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচার করার উদ্দেশ্যে তিনি গঠন করেছিলেন এই আদালত। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে অভিযুক্ত হয়ে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলে আদালত কক্ষে করতালিতে ফেটে পড়েন উপস্থিত মানুষেরা। হাসিনা ও কামাল গত বছরের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান। অনুপস্থিতিতেই তাদের বিচার হয়। হাসিনা ভারতে নির্বাসনে রয়েছেন। কামালের বর্তমান অবস্থান অজানা। সাবেক আইজিপি আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘণ্টা ধরে ট্রাইব্যুনালের প্রধান বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার 453 পৃষ্ঠার রায় পাঠ করেন, যা সরাসরি প্রচারিত হয় বিটিভিতে। মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে পুরো ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন বলে জানা যায়। তিনি ট্রাইব্যুনালকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ প্রমাণ দেয়ায় তাকে 5 বছরের সাজা দেয়া হয়। টানা প্রায় 1 মাস শুনানি শেষে ট্রাইব্যুনাল গত 23 অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ করে। প্রায় 10,000 পৃষ্ঠা সম্বলিত 14 খণ্ড নথি, যার মধ্যে স্থানীয় আন্তর্জাতিক প্রতিবেদন, আহত নিহতদের চিকিৎসা প্রতিবেদন, ময়নাতদন্ত, ব্যালিস্টিক রিপোর্ট, হাসিনা প্রশাসন বিদ্রোহ দমনে হেলিকপ্টার ব্যবহারের সময়সূচি, মিডিয়া ফুটেজ সবই উপস্থাপন করা হয়। এছাড়া গুলির খোসা, রক্তমাখা কাপড়, হাসিনা ও অন্যান্য কর্মকর্তাদের ফোনালাপের প্রতিলিপি পর্যালোচনা করা হয়। চিকিৎসক, আন্দোলনকারী ও তদন্ত কর্মকর্তা সহ 54 জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। হাসিনার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের কিছু অংশ আদালতে রায় ঘোষণার সময় পড়ে শোনানো হয়। 1 সপ্তাহ ধরে রায়ের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলায় সহিংসতা বাড়তে থাকে। নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ রায়ের প্রতিবাদে সারা দেশে হরতালের ডাক দিয়েছে। সোমবার সকালে রায় পড়া শুরুর আগেই আদালত এলাকার কাছে রাস্তায় একটি ছোট বিস্ফোরণের ঘটনা ঘটে। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির ধ্বংসাবশেষের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়। এই বাড়িটি গত বছর হাসিনা পালানোর সময় বিক্ষোভকারীরা ভাঙচুর করে। সোমবার পুলিশ ও সেনাবাহিনী 2টি এক্সকাভেটর নিয়ে যাওয়া বিক্ষোভকারীদের প্রতিহত করে। তারা বাড়িটির বাকি অংশ ভেঙে ফেলতে চেয়েছিল। 1975 সালে এই বাড়িতেই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান শেখ মোহাম্মদ সাজ্জাদ বাহিনীকে নির্দেশ দেন, যদি কোনো গাড়িতে আগুন দেওয়া হয় বা বোমা নিক্ষেপ করা হয় তবে গুলি চালাতে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের পর বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সংঘাত প্রতিরোধ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। সংস্থাটির বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিন এই রায় এবং এর সামগ্রিক প্রভাব নিয়ে একটি বিশদ বিশ্লেষণমূলক মন্তব্য প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ। থমাস কিনের মতে, মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত হবে। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত নৃশংসতার জন্য তার দায়বদ্ধতা নিয়ে জনসাধারণের মনে তেমন কোনো সন্দেহ নেই। কিন তার মন্তব্যে উল্লেখ করেন, জাতিসংঘের তদন্তে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে সেই দমন পীড়নে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে, যা রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান, সমন্বয় ও নির্দেশনার মাধ্যমেই ঘটেছিল। এই ঘটনায় শেখ হাসিনা এবং তার সরকারের
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিশেষভাবে অভিযুক্ত হয়েছেন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার কথোপকথনের রেকর্ড এবং সাবেক পুলিশ প্রধানের সাক্ষ্য সহ আরও বহু প্রমাণ উঠে এসেছে। তবে বিচার প্রক্রিয়ার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছে আইসিজি। কিন বলেন, আসামির অনুপস্থিতিতে বিচার সাধারণত বিতর্কের সৃষ্টি করে। এই ক্ষেত্রে দ্রুত শুনানি পরিচালনায় বিচারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন মনে করেন, এই সমালোচনাগুলো বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘদিনের চ্যালেঞ্জকে প্রতিফলিত করে, যা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও যথেষ্টভাবে মোকাবেলা করেনি। এই রায়ের রাজনৈতিক তাৎপর্যকে সুদূর প্রসারী হিসেবে বর্ণনা করেছেন থমাস কিন। তিনি মনে করেন, বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন ক্ষীণ। বিশ্লেষণে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানাবেন, ততক্ষণ দলটির জন্য রাজনৈতিক অঙ্গনে ফেরার পথ তৈরি হওয়ার সম্ভাবনা কম। সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ এবং আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী শাটডাউন এর মতো ঘটনাগুলো দেশ জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে এসব ঘটনা আরও বাড়তে পারে। আইসিজির পরামর্শ, আওয়ামী লীগের উচিত সহিংসতামূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও উচিত দলটির সমর্থকদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন এড়িয়ে যাওয়া। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।